ওয়েলকাম টু অরিজিৎস ব্লগ। আর আজকে চলে এসেছি অ্যাকুয়া ডক্টর সলিউশনে। এবং কেন এসেছি, ওই যে ওখান থেকে যখন ঘুরে এলেন, কোথা থেকে এলেন, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2025-এ অ্যাকুয়া ডক্টর সলিউশন পেয়েছি। আর তার প্রোপ্রাইটার, ওনার, যাই বলুন, মিস্টার দেবতনু, ডক্টর দেবতনু বর্মন। দেবতনু, কেমন আছো বলো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি অলওয়েজ ভালো। আর আমাদের এক্সটেন্ডেড আড্ডা হচ্ছে, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পেলে এবছর। হাউ ওয়াজ দ্য ফিলিং, কিরম মনে হয়েছিল? অ্যাওয়ার্ড তো বরাবরই একটা রেসপন্সিবিলিটি। তোমার ঘরে প্রচুর অ্যাওয়ার্ড সবসময় একটা আলাদা রেসপন্সিবিলিটি নিয়ে আসে। আর তার মধ্যে কলকাতার বুকে স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড, আরও কলকাতার যারা স্টার্টআপ ফ্রেন্ডস আছে তাদের সাথে পাওয়া, তার একটা আলাদাই আনন্দ আছে। তো আমার খুব ভালো লেগেছে। এবং এই জার্নিটা ওর সাথে আমার শুরু হয়েছিল ব্লগ দিয়ে, মনে হয়? রাইট। যখন স্টার্টআপ বিলিয়ন্স সব এখানে প্রত্যেকের ব্লগ হয়েছিল, এই ব্লগটা দিয়ে আজকে এসছি। বেসিক্যালি স্টার্টআপ বিলিয়ন্সের মিট আজকে অ্যাকুয়া ডক্টর সলিউশন ওর অফিসে হচ্ছে। তো এই যে মিটটা, অ্যাওয়ার্ডের পরেও যে আমরা এক্সটেন্ডেড করছি জিনিসটাকে, কন্টিনিউশনটা রাখছি, এটা কতটা জরুরি ছিল? মিট আমার মনে হয় যে কোনো ধরনের মিট আলটিমেটলি নেটওয়ার্ক তৈরি করে, বিজনেস পসিবিলিটি তৈরি করে, ফ্রেন্ডশিপ গাঢ় করে, এবং তার পাশাপাশি লং টার্ম ইম্প্যাক্ট তৈরি করতে একজন আরেকজনের সঙ্গে, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় প্রচুর অ্যাওয়ার্ড শো হয়, অ্যাওয়ার্ড পাওয়ার পরে লোক একদিন বা 1 ঘন্টা 5 ঘন্টার জন্য দেখা করে, কার্ড শেয়ার করে, তারপর সব ভুলে যায়। বাট তোমার যে একটা ইনিশিয়েটিভ আছে, অ্যাওয়ার্ড পাওয়ার পরেও প্রত্যেকটা স্টার্টআপদের অফিসে যাওয়া, তাদের ওখানে একটা মিট অর্গানাইজ করা, বাকি স্টার্টআপদের ওখানে নিয়ে আসা, তাদের সঙ্গে বসে 2-3 ঘন্টা আড্ডা, ডিসকাশন করা, প্রত্যেকের বিষয়ে প্রত্যেককে একটা বলা এবং প্রত্যেকের সম্পর্কে আরেকজনকে জানা, এই যে একটা বোঝাপড়া, কিছু একটা করছি এই যে একটা ইম্প্যাক্ট, সেটা আমার মনে হয় লং লাস্টিং ইম্প্যাক্ট। কারণ হচ্ছে এটা শুধু অ্যাওয়ার্ড শো বলে কথা না। আমরা স্টার্টআপরা সবসময় আমাদের ভাবতে হবে, একজন আরেকজনের যদি হাত না ধরি আমরা বড় হতে পারবো না। তো প্রত্যেকের সঙ্গে আমাদের একটা নেটওয়ার্ক বন্ডিং তৈরি করতে হবে। এই মিটটা কিন্তু সেই অর্থে খুবই জরুরি ছিল। এবং আমি আজকে যারা ওই কেন ও পেয়েছিল এই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2025-এ, কেনই বা অ্যাকুয়া ডক্টর সলিউশনকে দেওয়া হয়েছিল, ওদের ফাংশনিং স্ট্রাকচার কি, যারা আগের ব্লগ বা ওর সম্বন্ধে এখনও ওয়াকিবহল নন, বা এই ব্র্যান্ডটার সম্বন্ধে এখনও ঠিক সঠিক নলেজেবল নন, একটু যদি দেখুন তাদের। অ্যাকুয়া ডক্টর সলিউশন 2019-এ তার জার্নি স্টার্ট করে। অ্যাকুয়া ডক্টর সলিউশন হচ্ছে মাছ চাষের একটা স্টার্টআপ কোম্পানি। আমরা বরাবরই বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি কথাই আছে, কিন্তু মাছকে নিয়েও ব্যবসা করা যায়, সেটা বেসিক্যালি আমি আমার মতন করে একটু অর্গানাইজ করার চেষ্টা করেছি। কারণ মাছের সেক্টর হচ্ছে সব থেকে বেশি আনঅর্গানাইজ সেক্টর, এবং লোকেরা মাছ চাষটাকে খুব হীন পর্যায়েও ভাবে, যদি আমরা এটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই সব প্রফেশনালিজমের জন্য ভাবি। আমাদের অ্যাকুয়া ডক্টর সলিউশন মাছ চাষের সমস্ত ধরনের ইনপুটস, মাছের চারা, খাবার, ওষুধ, ট্রেনিং, কনসালটেন্সি, ইভেন আজকের দিনে আমরা কর্পোরেট ফার্মিং করাই। কারোর কাছে বিশাল বড় জলাশয় আছে, বা কারোর কাছে বিশাল বড় জলাশয়ের জায়গা আছে, জলাশয় করতে চায়, জলাশয় খুঁড়ে সেখানে সমস্ত কিছু সাপোর্ট দিয়ে মার্কেট লিঙ্কেজ অবধি D2C লিশিয়াসের মতনও ডাইরেক্ট মাছ সাপ্লাইয়ের চ্যানেল আমরা তৈরি করি। সহজ বাংলা ভাষায় যদি বলি, অ্যাকুয়া ডক্টর সলিউশন হচ্ছে ওয়ান শপ ওয়ান স্টপ সলিউশন মাছ চাষের। এবং এই যে আজকে তোমার অফিসে এসেছি, বসে আছি, স্টার্টআপ বিলিয়ন্স মিট হচ্ছে, তুমি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছো, এই জার্নিটা সহজ ছিল না, প্রত্যেকটা মুহূর্তে টাফ। কতটা টাফ ছিল এবং কিভাবে তুমি সেটাকে আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করছো? আমার এই জার্নিটা খুব, আমি বলবো খুব স্ট্রং, একটা খুব ইম্প্যাক্ট ফেলেছে আমার লাইফে। তার কারণ আমি যেহেতু ত্রিপুরার ছেলে, পশ্চিমবাংলায় এসে প্রথমে আমাকে সেটেল করতে হয়েছে নিজেকে, তারপর নিজেকে এখানে তুলে ধরতে হয়েছে অন্য কম্পিটিটার্সদের সাথে। আর আমি যেহেতু একাই জিনিসটা জার্নি চালু করেছি, আমার বাড়ির লোকের সাপোর্ট আমি পাইনি, তো আমার পক্ষে একটু কষ্টরই ছিল। বাট আমি কোনো সময় নিজের
উদ্যম যে মনের ভাব, সেটাকে কখনো আমি নিচে নিয়ে যাইনি। আমি সবসময় ভেবেছি আমি করতে পারবো, আমি প্রয়াস চালিয়ে গেছি। 6 বছরে অ্যাকোয়া ডক্টর সলিউশন তার মানে হাত পা ডালাওয়ালা মেলে আমরা এখন 6-7টা স্টেটে কাজ করছি। আমরা এখন মাল্টিপল সেক্টরেও কাজ করছি। আমরা স্টার্ট আপ ইন্ডিয়া রেকগনিশন পাওয়ার পরে মাল্টিপল স্টেটে বিভিন্ন বড় বড় প্রজেক্টের সঙ্গে নিজেদের ইনভলভ করতে পেরেছি। তো আমার মনে হয় ইনিশিয়াল স্টেজে সবার বেলায় স্টার্ট আপ জার্নিটা খুব কষ্টের হয়, কিন্তু সেই কষ্টটাকে যদি আমরা গায়ে সয়ে নিয়ে এগিয়ে যেতে পারি, তার ইম্প্যাক্ট কিন্তু লং লাস্টিং হবে, এবং তাতে ব্র্যান্ড এবং নিজের যে কাজ করার দক্ষতা সেটা কিন্তু পারফেকশন থেকেও অতি পারফেকশন লেভেলে এগিয়ে যাবে। এটার জন্য কি মানুষকে সচেতন করাটা খুব ইম্পর্টেন্ট, মানে এই যে স্কিল্ড, এটা যে একটা স্কিল লেভেলে যেতে পারে, এখান থেকে একটা বিশাল ইনকামের সোর্স জেনারেট করে, এবং এটা একটা লার্নিং শিক্ষার দরকার আছে। যে আমরা একটা জিনিসই এই ভাবি যে জাল ফেলবে মাছ উঠবে, মাছ ভাত খাবো, মাছ ভাজা খাবো, ফ্রাই খাবো, কিন্তু এইটাকে প্রিজার্ভেশন করে সঠিক পর্যায়ে চালনা করার পেছনেও কি মানুষকে সচেতন করাটা খুব দরকার। একদম, আমার মনে হয় যে কোনো ধরনের প্রফেশনাল কাজের জন্য শিক্ষা খুব ইম্পর্টেন্ট, আর কারিগরি শিক্ষা থাকলে যে কোনো ব্যবসা আমরা বড় করতে পারবো। তো মাছ চাষের বেলাও আমি সবাইকে একই কথা বলি, তার সম্পর্কে জানুন, তার বিষয়ে কিছু ট্রেনিং নিন, তার সম্পর্কে আরও ভিতরে গিয়ে টেকনিক্যাল কিছু নলেজ নেওয়ার চেষ্টা করুন, এবং টেকনিক্যাল এক্সপার্ট যারা আমাদের মতন আছে তাদের সঙ্গে বোঝাপড়া করে চাষে আসুন। কারণ চাষ ব্যাপারটা হচ্ছে, মাছ চাষ হচ্ছে হাই রিস্ক হাই প্রফিট ইনকাম, পোলট্রির মতন অনেকটা। তো যেহেতু হাই রিস্ক হাই প্রফিট আছে, তার জন্য কারিগরি শিক্ষা দরকার, এবং যত বেশি জনমানুষে সচেতনতা বাড়বে তত এই সেক্টরটা ফ্রুটফুলি গ্রো করতে পারবে, এবং যত আমরা শিখবো ততই বেশি এই সেক্টরের যে বিভিন্ন রকমের মানে গ্রোথ ফেজ আছে, এবং সেই গ্রোথের সঙ্গে নিজের গ্রোথকে জোড়া যাবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমরা এগ্রিকালচার অ্যালাইড সেক্টর, ধান চাষ, গম চাষ, সবজি, হাঁস, মুরগি সব চাষ করি। প্রত্যেকটা এগ্রিকালচার অ্যালাইড সেক্টরের মধ্যে মাছ হচ্ছে সব থেকে বেশি প্রফিটেবল। তার কারণ হচ্ছে মাছ মারা গেলেও তার দাম পাওয়া যায়, মাছ জ্যান্ত থাকলেও দাম পাওয়া যায়, এবং তার উপরন্তু পাওয়া হচ্ছে মাছের উপরে আমাদের পূর্ব ভারতে এবং উত্তর পূর্বাঞ্চলে বিশাল একটা ডিমান্ড আছে। সেই ডিমান্ডটা কিন্তু আজকের দিনে আমাদের দেশেও সেই ধরনের ডিমান্ড কিন্তু আমরা এখনো পরিপূরণ করতে পারিনি। তো যেহেতু সেক্টরে ডিমান্ড আছে, সেক্টরে স্কিল্ড লোকের দরকার আছে, এবং সেক্টরে স্কিল্ড ম্যান পাওয়ারের সাথে স্কিল্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টেরও প্ল্যান আছে। তো আমার মনে হয় তার জায়গাটা অপরিসীম। এটা মানে এডুকেশনাল প্রফেশনালি পড়াশোনার জায়গাটা কোথায় আছে? আচ্ছা, যারা এই জিনিসটা নিয়ে পড়াশোনা করতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলবো, 12 পরীক্ষার পড়ার পরে এন্ট্রান্স পরীক্ষা হয়। এন্ট্রান্স পরীক্ষাতে আমরা পিসিবি বলি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে, যেটা বেসিক্যালি ডাক্তার বা এই লাইনে যায়। এর মধ্যে এগ্রিকালচার অ্যালাইডও কিন্তু চলে আসে। তো আপনি যদি পড়তে চান, আপনি বিএফএসসি, যেটাকে ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স বলে, ভিভিএস আছে, ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স আছে, এই সাবজেক্টগুলো আপনি ওই জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে যে কোনো ধরনের কলেজে পড়তে পারেন। আমাদের ভারতবর্ষে মোটামুটি 40 থেকে 45টার মতন ফিশারি রেকগনাইজড কলেজেস আছে, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে ভারতবর্ষে। যে কোনো জায়গা থেকে আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন। 4 বছরে গ্র্যাজুয়েশন হয়, তারপরে মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন, পোস্টডক করতে পারেন, আর যদি না হয় আফটার দ্য গ্র্যাজুয়েশন আপনি প্রাইভেট সেক্টর আসতে পারেন। ধরো যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার ওই ফিল্ড থেকে বেরোতে চাইছে, যে আমি এটা তো অনেক ভিড় হয়ে গেছে, আমি এরকম একটা জনার ভাববো যেটা কেউ ভাবতেও পারেনি, হয়তো এখন একটু লোকে আষ্টে গন্ধ ভাবছে, কিন্তু এটা একটা ব্রাইটার ভবিষ্যৎ হতে পারে, সেই ইয়াং জেনারেশনকে কি মেসেজ দেবে তুমি? আমি যারা মাছ চাষ নিয়ে ভাবছেন বা মাছ চাষ নিয়ে আগামী দিনে কিছু নিজের কাজ করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো, মাছ চাষের অনেকগুলো দিক আছে। আপনি একজন চাষি হতে পারেন, মানে প্রোডাকশন পার্সপেক্টিভ ভাবতে পারেন। আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ভাবতে পারেন, যেমন কোল্ড চেইন, আইস প্লান্ট, রেফ্রিজারেটেড ভ্যান সাপ্লাই চেইন, বা আপনি সফিস্টিকেটেড মাছের বাজার নিয়েও ভাবতে পারেন, বা লিশিয়াগ, বিগ বাস্কেট, এদের মতনও ডেলিভারি সিস্টেম D2C ব্র্যান্ডেও আসতে পারেন। তো মাছের যে কাজ, তাতে বিভিন্ন সেক্টর আছে যেখানে আপনাকে ডাইরেক্ট মাছ ছুঁতে হবে না, বা মাছ
ছুলেও সেটাকে আপনি খুব সুন্দর করে প্যাকেজিং করে এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেটেও পাঠাতে পারেন, তার কিন্তু বিশাল বড় জায়গা আছে। তো কেউ চাইলে আমি বলবো যে এই বিষয়টাকে একটু ডিটেলে গিয়ে সেক্টর ওয়াইজ যদি ভাবা হয় তাহলে কিন্তু সেক্টর ওয়াইজও আপনি এন্টারপ্রিনারশিপ নিয়ে এগোতে পারেন। তো ওর সাথে এই আড্ডাটা আমার থাকবে এবং আগামী দিনে প্রচুর মিট হবে, অনেক কিছু হবে। জাস্ট এই এপিসোডটা শেষ করব আড্ডার একটা প্রশ্ন রেখে ওকে, 2026-এ অ্যাকোয়া ডক্টর সলিউশন কোথায় দেখছে নিজেকে? 2026-এ অ্যাকোয়া ডক্টর সলিউশন দেখছে যে আমরা ইস্ট ইন্ডিয়ার একটা ভাইব্রেন্ট অ্যাকোয়া টেক বেসড কোম্পানি হিসেবে নিজেদের তুলে ধরবো। অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। ওর মুখ থেকে বলেই নিয়েছি, তার মানে ওর ব্রেনে লক হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, একটা ইনফরমেটিভ তথ্য করে নিলাম। আমি 27-এ আবার ওর সাথে, 26-এও দেখা হবে। ও এবার বাধ্য হবে ওই জার্নিটা করার। মানে এইটা মানুষ যখন মন থেকে কিছু বলে তার একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে যায় যে আমি এটা বলেছি, আই হ্যাভ টু ডু ইট। তো দেবতনু, তোমার লড়াই এইভাবেই চলুক। তুমি অনেক মানুষকে তোমার ফরমেশন দিয়ে শিক্ষিত করো, যারা মৎস্য শিল্পীটাকে একটা বিশ্বমানের স্পেসে নিয়ে যেতে পারে। এবং এটা প্রচণ্ড নতুন মানে জেনারেশন যারা ভাবে বলছে চাকরি নেই, জব নেই, কিছুই নেই, নেই 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 নেই, তাদেরকে বলবো নেই নেই নেয়, অনেক কিছু আছে আছে আছে, সেটাকে খুঁজে পেতে হবে, খুঁজে বার করতে হবে। খুঁজে বার করতে গেলে যে কোনো হেল্পে অ্যাকোয়া ডক্টর সলিউশন ডক্টর দেবতনু বর্মন আছে, ওর সাজেশন নিন, ওর সাথে যোগাযোগ করুন। আর অরিজিৎ ব্লগকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো কিছু ক্রিয়েটিভ কন্টেন্ট যেটা মানুষের উপকারে আসে, পজিটিভিটি বাড়ায়, তার সাথে নিজেকে যুক্ত করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরেকজন গেস্টের সাথে।